হ্যাঁ, এটা তো আমরা মানছি যে কলকাতায় গরম পড়েছে, আর এটাও মানছি যে গোটা পশ্চিমবঙ্গে গরম পড়েছে, আমরা ফিলও করছি। এই দেখুন না, এখন পাখা না চালিয়ে আমি ভিডিও করছি, কিছুক্ষণের মধ্যেই আমি ঘেমে যাচ্ছি, সোয়েটিং হয়ে যাচ্ছে। কিন্তু এটা মানতে পারলাম না যে রোদের মধ্যে বা গরমের মধ্যে কেউ যদি গাড়িকে পার্কিং করে রাখে তাহলে সেই গাড়িতে আগুন লেগে যেতে পারে। কয়েকদিন আগেকার কথা, একটা ভদ্রলোক ডাটসান গো গাড়ি নিয়ে ম্যাডান স্ট্রিট দিয়ে যাচ্ছিল, চাঁদনি চকে ম্যাডান স্ট্রিট। এবার তার কয়েকদিন আগে থেকেই ভদ্রলোক অবজার্ভ করেছিলেন যে গাড়িতে একটা ইঞ্জিন হিটিং ইস্যু আসছে, অর্থাৎ ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। তো তিনি ওই ম্যাডান স্ট্রিটে যে মেকানিক আছে তার দোকানেই যাচ্ছিলেন এবং তার দোকানে পৌঁছেও গেছিলেন, এবং ততক্ষণে ইঞ্জিনটা হিটও হয়ে গেছিলো। তো তখন তিনি মেকানিককে বললেন যে গাড়িটা চেক করে নেওয়ার জন্যে, ইঞ্জিন হিটিং ইস্যু যেহেতু আসছে। তো মেকানিক ওটাকে টেস্ট ড্রাইভ করলেন। টেস্ট ড্রাইভ করিয়ে এনে যখন গাড়িটাকে তিনি তার দোকানের সামনে রাখলেন, তখনও দেখলেন যে ওই ইঞ্জিন হিটিং ইস্যুটা আছে। কিন্তু পেছনের সিটটা যখন উনি তুললেন, দেখলেন যে পেছন দিকে আগুন লেগে গেছে। তো তখন রিপেয়ার করা তো দূরের কথা, ইঞ্জিনে যে প্রবলেমটা হচ্ছে, হিটিং ইস্যু হচ্ছে, সেটা রিজলভ করা তো দূরের কথা। ওরা ওই দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে আসলেন মেকানিকরা, আর গাড়িতে আগুন দাউ দাউ করে লেগে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই দমকল এসে আগুন নেভাবার ব্যবস্থা করলেন, আগুন নিভিয়েও দিল। কিন্তু ততক্ষণে 60-70% গাড়িটা পুড়ে গেছে। শুধু ওই গাড়িটা নয়, ওর আশেপাশে আরও দুটো গাড়ি ছিল। পেছন দিকে একটা স্করপিও গাড়ি ছিল, ওরও সামনের দিকে বনেটের নিচের কিছুটা অংশ পুড়ে গেছে। আর বাঁ দিকে সম্ভবত আমার ছবিটা দেখে যা মনে হলো একটা হন্ডা সিটি ছিল, যেটা ওই মেকানিকের দোকানেই রাখা ছিল ফর রিপেয়ারিং পারপাস, সেটাতেও আগুন লেগে গেছে। তো এই ডাটসান গো গাড়িটায় ইঞ্জিন হিটিং ইস্যু হলো কেন? ডাটসান গো কেন, আরও অন্য অনেক গাড়ি রাস্তায় চলতে চলতে বা দাঁড়িয়ে থাকতে থাকতে আগুন লেগে যায়। তো গাড়িতে আগুন লাগে কেন? আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব যে গাড়িতে কেন আগুন লাগে, একটু গল্পের মতো করে বলবো। তো প্রথম কারণটা হচ্ছে আফটার মার্কেট মডিফিকেশান। যে কোনো গাড়িতে যে আফটার মার্কেট মডিফিকেশান করছেন, সেটার জন্য গাড়িতে আগুন লাগে। এটাকে একটু এক্সপ্লেন করে দিই। যেমন ধরুন, আপনি কোনো একটা গাড়ির বেস মডেল কিনেছেন, আপনি চাইছেন না যে টপ মডেল কিনতে। এবার ওই বেস মডেলটাকে কিনে এনে আপনি কোনো কার ডিটেলিং শপে নিয়ে গেলেন, সেখানে গিয়ে আপনি হেডলাইট চেঞ্জ করে দিলেন, হেডলাইটটা আপগ্রেড করে দিলেন, ধরুন এলইডি লাইট লাগালেন বা কোনো ভালো পাওয়ারের বা ভালো ওয়াটেজের হেডলাইট লাগিয়ে দিলেন, ভেতরে যে অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে সেটা করে দিলেন, পাদানির কাছে আপনার পায়ের কাছে লাইট জ্বলবে, ভেতরে লাইট জ্বলবে, খুব সুন্দর লাগবে, সাব উফার লাগিয়ে দিলেন, মিউজিক সিস্টেম চেঞ্জ করে দিলেন, অ্যাম্পলিফায়ার লাগিয়ে দিলেন, হর্নটাকে চেঞ্জ করে দিলেন, এক্সট্রা স্পিকার আছে সেটা কয়েকটা লাগিয়ে দিলেন, আপনার যে গাড়িটা একদম চাকাচাক হয়ে গেল। অর্থাৎ গাড়িটা বেস মডেলের গাড়ি ঠিকই, কিন্তু সেই গাড়িটাকে এখন দেখলে মনে হবে টপ মডেলের থেকেও যদি ওপরের কোনো মডেল থাকে সেই মডেলের গাড়ি। আপনি তো খুব খুশি যে 70-80 হাজার টাকা দিয়ে একটা বেস মডেলের গাড়িকে আপনি টপ মডেলের মতো দেখতে বানিয়ে দিয়েছেন বা তার থেকেও আপগ্রেডেড দেখতে বানিয়ে দিয়েছেন। অথচ টপ মডেল কিনতে গেলে আপনাকে 3 লাখ টাকার মতো বেশি দিতে হতো। এবার আসি প্রবলেমটায়। এই যে ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো আপনার গাড়িতে করা হলো, অর্থাৎ হেডলাইট আপগ্রেড করা হলো, ওয়াটেজ বাড়ানো হলো, এছাড়া মিউজিক সিস্টেম, স্পিকার, হর্ন এসব চেঞ্জ করা হলো, অ্যাম্বিয়েন্ট লাইটিং করে দেওয়া হলো, সেটা কি টেস্টেড? এগুলো কি কোম্পানি টেস্ট করেছে? যদি হুন্ডাই কোম্পানি, সে ফর এক্সাম্পল হুন্ডাই কোম্পানির গাড়ি কিনে আপনি এগুলো লাগিয়েছেন, হুন্ডাই কোম্পানি কি এগুলোকে টেস্ট করেছে? করেনি। আপনি যে জিনিসগুলো আফটার মার্কেট লাগাচ্ছেন বা কার ডিটেলিং শপ থেকে লাগাচ্ছেন, সেগুলো কোনো জিনিসটাই হুন্ডাই কোম্পানি হোক না কেন, যে কোনো কোম্পানি তাদের গাড়িতে টেস্ট করেনি। অর্থাৎ বিনা টেস্টে আপনি সেই জিনিসগুলোকে ইনস্টল করে ফেললেন মেকানিককে দিয়ে আপনার গাড়িতে। এবার হেডলাইট ধরুন আপগ্রেড করতে গেছেন, কিংবা ধরুন সে ফর এক্সাম্পল স্পিকার আপগ্রেড করতে গেছেন, আপনার গাড়িতে একটা ইঞ্জিন এরার দেখিয়ে দিল। এবার ইঞ্জিন এরার দেখিয়েছে, আপনি তো চিন্তায় পড়ে গেছেন। কিন্তু নো চিন্তা, মেকানিক থাকতে আপনার চিন্তা কি? মেকানিক কি করলো, যে ফিউজ বক্স আছে সেই ফিউজ বক্সে হাত দিল, সেখানে ধরুন 5 অ্যাম্পিয়ারের কোনো ফিউজ আছে, সেই ফিউজটাকে সরিয়ে দিল, দিয়ে ডাইরেক্ট করে দিল তারটা, ব্যাস। আর আপনার সেন্স করার কোনো জায়গাই নেই, ইঞ্জিন সেন্সই করছে না যে কি হচ্ছে। যে তারটা লাগিয়ে দিল, ফিউজটাকে বাইপাস করে, 5 অ্যাম্পিয়ারের যে ফিউজটা আছে সেটাকে বাইপাস করে, কিংবা যদি বাইপাস নাও করে থাকে 5 অ্যাম্পিয়ারটা তুলে দিয়ে ধরুন 20 অ্যাম্পিয়ারের একটা ফিউজ লাগিয়ে দিল, সেখান দিয়ে তার বার করে দিল। তো এই ফিউজ বক্সকে বাইপাস করার জন্যে বা ফিউজ বক্সের আপগ্রেডেশন করার জন্যে ব্যাটারির ওপর যে প্রেশার পড়বে, সেটা যে কোনো দিন
ব্যাটারি কোনোভাবে ম্যালফাংশন করে আপনার গাড়িতে আগুন লেগে যেতে পারে। আপনার যে বনেট আছে সেই বনেটের ভেতরটা এমনি গরম থাকে, ব্যাটারি গরম হয়ে যাচ্ছে, যে ওয়্যারিংটা আছে সেটা ইললিগাল ওয়্যারিং, সেটাও গরম হয়ে যাচ্ছে, দিয়ে আপনার গাড়ির ভেতরে বনেটটায় আগুন লেগে যেতে পারে, সেখান থেকে ইঞ্জিনে আগুন লেগে যেতে পারে। এবার আপনি জানেন যে ইঞ্জিন বেটা যেটা থাকে সেখানে অনেক কিছু ইমপিউরিটিস থাকে, ধুলো থাকে, ইঞ্জিন অয়েলের কিছু পড়ে থাকে, হয়তো অনেক জিনিস পড়ে থাকে যেগুলো ইনফ্লেমেবল। সেই জিনিসগুলো আগুন লেগে বাকি গোটা তার ফার সমস্ত জিনিসে আগুন লেগে যেতে পারে। আপনার কোনো চিন্তা নেই, কারণ ইঞ্জিনে আগুন লেগেছে তো কী হয়েছে, আপনি তো ইন্স্যুরেন্সের কাছে যাবেন গাড়িটাকে সারাতে। এবার ইন্স্যুরেন্সওয়ালা কী করবে, যেহেতু ওটা ফায়ারের কেস, প্রথমেই দেখবে যে ইঞ্জিন বেটা, সেখানে কোনো ইললিগাল ওয়্যারিং আছে কি না। কোনোভাবে যদি ওরা খুঁজে পায় যে আপনার ফিউজ যে 5 অ্যাম্পিয়ারের থাকার কথা ছিল 10 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার লাগিয়ে দিয়েছে, কিংবা কোনো একটা অ্যাম্পিয়ারকে বাইপাস করে ডাইরেক্ট একটা মোটা তার কি সরু তার দিয়েই কানেকশান করে দিয়েছে যাতে ইঞ্জিনে কোনো এরার না আসে, তাহলে তো আপনি গেলেন। আপনার যে পুরো ইন্স্যুরেন্সের টাকাটা সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আপনাকে 1 পয়সা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না, বলবে আপনি ইললিগাল মডিফিকেশান করেছেন গাড়িতে। সুতরাং বুঝতে পারছেন, 12 লাখ টাকায় একটা টপ মডেল পাওয়া যায়, আপনি সেটা কিনলেন না, 9 লাখ টাকায় একটা বেস মডেল কিনেছেন এবং তাতে 50,000 টাকার কাজ করিয়েছেন ইলেকট্রিক্যাল। এবার সেই ইলেকট্রিক্যাল কাজটা করানোর জন্যে আপনার ব্যাটারিটা ম্যালফাংশন করলো, ভেতরে আগুন ধরে গেল। এবার যখন দেখলো যে ওয়্যারিং কাটিং হয়েছে, ওয়্যারিং কিছু ইলিগালি মুভমেন্ট হয়েছে, ইন্স্যুরেন্সওয়ালা যখন বুঝতে পারলো, তখন আপনার পুরো টাকাটা গেল, পুরো গাড়িটা গেল। 3 লাখ টাকা বাঁচাতে গিয়ে আপনি 9 লাখ টাকা খোয়ালেন, প্লাস ওই যে মডিফিকেশান টাকাটা লেগেছে সেই টাকাটাও খোয়ালেন। তো এই জিনিসটা করা উচিত না। হ্যাঁ, আপনি আফটার মার্কেট মডিফিকেশান করতে পারেন, এই যেমন ধরুন ফ্লোর ম্যাট লাগালেন, মাড ফ্ল্যাপ লাগালেন, কিংবা এই স্টিয়ারিংয়ের ওপর যে কভারটা থাকে সেই কভারটা লাগালেন, কিংবা সিট কভার যেগুলো থাকে সিট কভার লাগালেন, টায়ার চেঞ্জ করলেন, একই প্রোফাইলের টায়ার কিন্তু চেঞ্জ করলেন, রিম অ্যালয় হুইল লাগালেন, এসব করতে পারেন, কিন্তু ইলেকট্রিক্যাল কোনো চেঞ্জেস করবেন না। হ্যাঁ, আজকালকার দিনে অনেক মিউজিক সিস্টেম হয়েছে যেগুলো প্লাগ অ্যান্ড প্লে টাইপের, চাইনিজ অনেক মিউজিক সিস্টেম আছে যেগুলো প্লাগ অ্যান্ড প্লে করলে চালু হয়ে যায়, সেগুলো করতে পারেন, কিন্তু ইলেকট্রিক্যাল কোনো কাটিং ফাটিং করবেন না, তাতে আপনারই অসুবিধা হয়। তো এটা গেল আফটার মার্কেট মডিফিকেশানের জন্য গাড়িতে আগুন লাগার অন্যতম কারণ। সেকেন্ড যে কারণে গাড়িতে আগুনটা লেগে থাকে সেটা হচ্ছে ইঞ্জিন ওভারহিটিং। এবার ইঞ্জিন ওভারহিটিংটা কেন হয়, দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে নট সাফিসিয়েন্ট কুলেন্ট যথেষ্ট পরিমাণে নেই, তাহলে ইঞ্জিন ওভারহিটিং হতে পারে। এবার এই কুলেন্ট যেটা, সেই কুলেন্টের কাজ কি? কুলেন্টের কাজ হচ্ছে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা, মানে বেসিক্যালি প্রথমে জানুন যে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা। কুলেন্টের আরও কাজ আছে। কুলেন্টের মেন কাজ হচ্ছে যে ইঞ্জিনের মধ্যে কোনো রকম রাস্ট পড়তে না দেওয়া, ইঞ্জিনের ওপরে যে হেড গ্যাসকেটটা থাকে সেই গ্যাসকেটটা যাতে রাস্ট না ধরে, ইনফ্যাক্ট ইঞ্জিনের কোনো অংশে যেন রাস্ট না পড়ে। ইঞ্জিনটা তো হিট হতেই থাকে, কিন্তু কুলেন্টের বয়লিং টেম্পারেচারটা অনেক বেশি, সেই জন্য কুলেন্ট হায়ার টেম্পারেচারেও কাজ করে। আবার কুলেন্ট অনেক ঠান্ডাতেও কাজ করে, মানে -30°C কিন্তু কুলেন্ট সমানভাবে কাজ করতে থাকে। তো এই কুলেন্ট যখন কম থাকে তখন কী হবে, ইঞ্জিনটা হিট হতে থাকবে। এবার ইঞ্জিনটা যখন হিট হতে থাকবে, ইঞ্জিনের মধ্যে কী মেটেরিয়াল থাকে? প্লাস্টিক মেটেরিয়াল থাকে, অ্যালুমিনিয়াম মেটেরিয়াল থাকে, লোহার মেটেরিয়াল থাকে। তো এই যে হেড গ্যাসকেটটা আছে সেটা ধরুন গলে গেল এত গরমে, এছাড়া যে ওয়াটার পাম্পটা থাকে সেটাও গলে যাবে। তো এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে যদি কুলেন্ট সাফিসিয়েন্ট পরিমাণে না থাকে ইঞ্জিনের মধ্যে, ঠিক আছে। সেকেন্ড যে কারণটাই ইঞ্জিন ওভারহিটিং হয় সেটা হচ্ছে যে ওয়াটার পাম্প যেটা আছে সেটা যদি খারাপ হয়ে যায়, কিংবা কুলিং ফ্যান যেটা আছে সেটা যদি খারাপ হয়ে যায়। এবার এই কুলিং ফ্যানের কী কাজ? নামের মধ্যেই উত্তর আছে। কুলিং ফ্যানের কাজ হচ্ছে ইঞ্জিনের মধ্যে এয়ার সার্কুলেট করা, ঠান্ডা এয়ার সার্কুলেট করতে থাকে যাতে ইঞ্জিনটা কুল থাকে। এবার এই কুলিং ফ্যানটা কখন খারাপ হয়? ধরুন এই যে বেল্ট আছে, বেল্টটা লুজ হয়ে গেল, কিংবা ধরুন যে মোটরটা আছে সেই মোটরটা ভেঙে গেল, তো সেই দুটো কারণে মেনলি কুলিং ফ্যানটা খারাপ হয়ে যেতে পারে। তো তখনই ইঞ্জিনটা গরম হয়ে যাবে, কারণ এয়ার সার্কুলেট হচ্ছে না। আবার যে থার্মোস্ট্যাটটা থাকে, থার্মোস্ট্যাটের কাজ কি? একটা ভাল্ব থাকে, সেই ভাল্বটার কাজ কি? সেই ভাল্বটা হচ্ছে কুলেন্টকে রেগুলেট করতে থাকে, মানে ইঞ্জিনের মধ্যে যে কুলেন্টটা যাচ্ছে সেই কুলেন্টটাকে সে রেগুলেট করছে, মানে ফ্লো অফ দ্য কুলেন্টটাকে রেগুলেট করছে। এবার এই থার্মোস্ট্যাটটা যদি ভেঙে যায় বা থার্মোস্ট্যাটটা যদি স্টাক হয়ে যায় তাহলে কী হবে? কুলেন্টটা আর ফ্লো হবে না। কুলেন্টটা যদি ফ্লো না হয় তাহলে কী হবে? ইঞ্জিনটা হিট হয়ে যাবে, ওভারহিট হয়ে যাবে। এবার ওভারহিট হলে কী হবে? ইঞ্জিন ফেলিওর হবে। আবার এই থার্মোস্ট্যাটটাই যদি কোনো ওপেন পজিশানে গিয়ে খারাপ হয়ে যায় তখন কী হবে? কুলেন্টটা কনস্ট্যান্ট ফ্লো করতে থাকবে,
কনস্ট্যান্ট ফ্লো করতে থাকলে কী হবে, ইঞ্জিনটা বেশি ঠান্ডা হয়ে যেতে থাকবে। এবার বেশি ঠান্ডা হয়ে গেলে কী হবে, ফ্রিজ হয়ে যাবে। সিমিলারলি যে ওয়াটার পাম্প আছে, সেই ওয়াটার পাম্পটার কাজ কি, ইঞ্জিনের মধ্যে যে কুলেন্টটা আছে সেটাকে সার্কুলেট করাতে থাকে। সুতরাং ওয়াটার পাম্প যদি খারাপ হয়ে যায় তাহলে কী হবে, কুলেন্টটা আর সার্কুলেট হবে না ইঞ্জিনের মধ্যে, তখন কী হবে, ইঞ্জিন গরম হয়ে যাবে, হিটিং ইস্যু হবে, ওভার হিটিং হবে, তখন আলটিমেটলি ইঞ্জিনটা সিজ হয়ে যাবে। আবার অনেক সময় এরকমও হয় যে রেডিয়েটারটা খারাপ হয়ে গেছে, ধরুন কোথাও একটু ধাক্কা টাক্কা লেগেছে, রেডিয়েটার ড্যামেজ হয়ে গেছে। এবার রেডিয়েটার যদি ড্যামেজ হয়ে যায় তখনও ইঞ্জিনটা গরম হয়ে যেতে থাকে, ইঞ্জিন চোক হয়ে যেতে পারে। রেডিয়েটার যদি চোক হয় তাহলে ইঞ্জিনও চোক হয়ে যাবে, তখন আলটিমেটলি ইঞ্জিনটা ওভার হিটিং হয়ে সিজ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা বলি না যে রেডিয়েটার যদি খারাপ হয়ে যায় তাহলে রেডিয়েটার চেঞ্জ করে নেওয়া ভালো। হ্যাঁ, অনেক সময় রেডিয়েটারে মেজর ড্যামেজ হয় না, অনেক সময় রিপেয়ার করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে রেডিয়েটার এমন খারাপভাবে ড্যামেজ হয়ে যায় যে সেটাকে তখন চেঞ্জ করতে হয়। আর যদি চেঞ্জ না করেন তাহলে আলটিমেটলি ইঞ্জিনটা গিয়ে খারাপ হয়ে যাবে, তখন একটা বড় ধাক্কা পড়বে। এবার এই তো গেল ইঞ্জিন ওভারহিটিং। এবার এই ইঞ্জিন ওভারহিটিংয়ের জন্য কি হয়, ইঞ্জিন যেহেতু গরম হয়ে যাচ্ছে কি হচ্ছে, তখন এই যে ইঞ্জিনের ওপরের দিকে যে সিলটা থাকে না, বা যে গ্যাসকেটটা থাকে, হেড গ্যাসকেটটা, সেগুলো সব গলে যেতে থাকে। এবার যখন গলে যাবে তখন কি হবে, অয়েল লিক করবে। এবার এই অয়েলটা লিক করে কোথায় পড়বে, এই যে এক্সস্ট ম্যানিফোল্ড আছে তার উপরে পড়তে থাকবে। এবার এই এক্সস্ট ম্যানিফোল্ডটা কি গরম থাকে, অয়েল পড়ছে তার উপরে, এবার কি হচ্ছে, আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবার আগুন লেগে গেলে কি হবে, ফুয়েল সিস্টেম যেটা আছে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, ফুয়েল ইঞ্জেক্টর যেটা আছে সেটা ড্যামেজ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আলটিমেটলি যে ফুয়েল পাইপটা আছে বা ফুয়েল ট্যাঙ্কটা আছে সেটা চোক হয়ে যাবে। মানে যেহেতু ফুয়েল ইঞ্জেক্টরটাই খারাপ হয়ে গেছে তাই ফুয়েল আর এদিকে আসবে না, তখন ফুয়েল ট্যাঙ্কে গিয়ে এফেক্ট হবে। তো আলটিমেটলি তখন ফুয়েল ট্যাঙ্কটা জ্বলে যেতে পারে, বা সামনে যে বনেটের অংশটা আছে সেখানে ইঞ্জিনের জায়গাটাও জ্বলে যেতে পারে। তো এই সমস্ত কারণে টাইম টু টাইম আপনার সার্ভিসিংটা করিয়ে নেওয়া দরকার। কিংবা আপনি যদি সার্ভিসিং নাও করাতে পারেন তাহলে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক আছে কি না, লেভেল ঠিকঠাক আছে কি না, কুলেন্ট লেভেল ঠিকঠাক আছে কি না সেগুলো দেখে নেবেন। যদি কম হয় কুলেন্ট বাইরে থেকে সেম স্পেসিফিকেশানের কুলেন্ট কিনে আপনি ঢেলে দিতে পারবেন। ইঞ্জিন অয়েল যদি দেখেন যে খারাপ হয়ে গেছে, কমে গেছে, কালো হয়ে গেছে, তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে টাইম টু টাইম, যেটা যেরকম শিডিউল আছে। যদি আপনার ক্ষেত্রে মানে আপনার গাড়ির ক্ষেত্রে যদি 6 মাস হয় তাহলে 6 মাসে চেঞ্জ করাবেন, যদি 1 বছর হয় তাহলে 1 বছরে চেঞ্জ করাবেন ইঞ্জিন অয়েল। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে তো মেনে চলতেই হবে, না হলে কিন্তু গাড়ির মেনটেন্যান্স প্রপারলি না করেন তাহলে আলটিমেটলি গিয়ে গাড়িটা আপনাকে ভোগান্তি দেবে। গাড়িটা এক সময় গিয়ে ইঞ্জিন ওভারহিটিং হয়ে এই সমস্ত সমস্যাগুলো দিতে পারে, যাতে আপনারই ভোগান্তি আছে। এছাড়া অনেক সময় আমরা কি করি, এই যে পেট্রোল ইঞ্জিন আছে তাতে সিএনজি লাগিয়ে দিল, আফটার মার্কেট সিএনজি। এবার কোম্পানি ফিটেড যে সিএনজিটা সেটা অনেক ট্রায়েড টেস্টেড, মানে অনেক কিছু রিসার্চ করে সিএনজিটা লাগানো হয়েছে, সেই রিসার্চটা কিন্তু আপনার আফটার মার্কেটে হচ্ছে না। তো সেই সিএনজি লাগানোর জন্যে আপনার একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। কোম্পানি ফিটেড সিএনজিতে যে মাইলেজ পাবেন, যে সার্ভিস পাবেন, যেরকম পারফরমেন্স পাবেন গাড়িতে, আফটার মার্কেট সিএনজিতে সেই সার্ভিস তো পাবেন না, পারফরমেন্স পাবেন না, মাইলেজ তো দূরের কথা, মাইলেজ মানে ওটার তুলনায় অনেক কম পাবেন। আর এই আফটার মার্কেট সিএনজি লাগালে কিন্তু অনেকগুলো অসুবিধাও হয়, যেমন এই ফুয়েল লিড, যেমন কোম্পানি ফিটেড সিএনজি গাড়িতে যদি ফুয়েল লিড খোলা থাকে তাহলে কিন্তু আপনাকে শো করে যে ফুয়েল লিড খোলা আছে, কিন্তু আফটার মার্কেট সিএনজিতে ফুয়েল লিড যদি খোলা থাকে তাহলে সেটা কোনো রকমভাবে শো করবে না, তো সেটাও প্রবলেমেটিক, তাতেও কিন্তু গাড়িতে আগুন লেগে যেতে পারে। তো আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল যে গাড়িতে আগুন লাগার প্রাইমারিলি কারণটা কী কী কারণে গাড়িতে আগুন লাগতে পারে। আর রোদের নিচে গাড়িটাকে ঠাটা রোদ্দুরে দাঁড় করিয়ে রেখে দিলে মোটেই গাড়িতে আগুন লাগে না। হ্যাঁ, এরকম হতে পারে যে আপনি কাঁচ মানে চারদিকে গ্লাস তুলে রেখেছেন, ভেতরটা গরম হয়ে গেছে, তার জন্য কাঁচ ফেটে যেতে পারে, অনেক সময় উইন্ডস্ক্রিন ফেটে যায়। তো সেটা নিয়ে আমার একটা ডিটেলে ভিডিও করা আছে যে গরমকালে গাড়ির মেনটেন্যান্স করবেন কী করে, এখানে আই বাটনে দেখে নিতে পারেন। আর ভিডিওটায় যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সকল বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, খুব ইম্পর্টেন্ট ভিডিও এটা। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।